আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছে জামাত ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। আমরা আশা করি ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। এরপর জানাবো, হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। গাজার খান ইউনুসের একটি সংঘবদ্ধ হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর 5 সদস্য নিহত হয়েছে। আজ ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। এদিকে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে নিহত 6, আহত 80। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে আজ ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 6 জন নিহত এবং 80 জন আহত হয়েছে। আর ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদন অনুযায়ী হামলার পেছনে রয়েছে একটি প্রতিশোধমূলক প্রেক্ষাপট। হামলার কাজে 460টি ড্রোন এবং 45টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। জানাবো, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার দিনক্ষণ জানালেন ট্রাম্প। চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য যুদ্ধ নিরসনের লক্ষ্যে 9 জুন লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আজ এই ঘোষণা দিয়েছেন, খবর আনাদুল এজেন্সির। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রেয়ার আজ লন্ডনে চীনের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছে। আগামী 9 জুন তারা বৈঠকটি করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দখলদার ইসরায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, আজ অবরুদ্ধ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর যোদ্ধারা। এই হামলার ফলে দখলকৃত ভূখণ্ডে বসবাসরত ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় অনেক ইহুদি বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছে জামাত ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। আমরা আশা করি ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় তিনি আরও বলেছেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, নির্বাচন ও নির্বাচন বিচার নিশ্চিত করা, এই 3টি বিষয়ের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার উপর
গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে তার উদ্যোগেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে ৫ বছরের জন্য ক্ষমতায় চাইছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন করছে। বাংলাদেশের জনগণ সরকারকে, বর্তমান সরকারকে ৫ বছরের জন্য ক্ষমতায় চায়। সেটি আজ প্রধান উপদেষ্টা নামাজ পড়তে যাওয়ার পরই জনগণ সেটি প্রমাণ করেছে। হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত। গাজায় খান ইউনুসের একটি সংঘবদ্ধ হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছে। আজ ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ। প্রতিবেদন অনুসারে গাজার প্রতিরোধ বাহিনী, বিশেষ করে হামাসের যোদ্ধারা খান ইউনুসে ইসরায়েলি বাহিনীকে একটি পরিকল্পিত ফাঁদে ফেলে সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় পরাস্ত করে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসে একটি ভবনধসে ইসরায়েলি সেনাদের উপর পড়ে। এতে ৫ জন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছে। আজ গাজার স্থানীয় গণমাধ্যম জানায়, ঈদের দিনও খান ইউনুসের উত্তর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছে। অন্যদিকে গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, ঈদের আগের দিন বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৮৯ জন হতাহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে পর্যন্ত ৫৪,৬৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১,২৫,৫৩০ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০ এর বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। এখনও তাদের সেখান থেকে উদ্ধার করা যায়নি, কারণ সম্পূর্ণ গাজা এখনও ধ্বংসযজ্ঞ চলছে। সেই ধ্বংসযজ্ঞ সরিয়ে তারপর মৃতদেহগুলো বের করতে সময়ের প্রয়োজন। রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে নিহত ৬, আহত ৮০। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে শুক্রবার ভোররাতে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৬ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী এই হামলার পেছনে রয়েছে একটি প্রতিশোধমূলক প্রেক্ষাপট। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেশ কয়েকটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর জবাবে হামলার হুঁশিয়ারি দিয়েছে। হামলায় চেরোনিভেস্তে ধ্বংসপ্রাপ্ত একটি শিল্প প্রতিষ্ঠানের ধ্বংসাবশেষ থেকে ২টি লাশ উদ্ধার করা হয়েছে, আর লুটস্কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ধ্বংসস্তূপে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে এবং তার স্ত্রীকে উদ্ধারে কাজ চলছে। শহরে আরও ৩০ জন আহত হয়েছে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনও আক্রান্ত হয়েছে। অন্যদিকে টার্নোপিল শহরে হামলা হয়েছে। শহরটিতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং ১০ জন আহত হয়েছে। স্থানীয়দের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে, কারণ আগুনের পর বাতাসে বিষাক্ত পদার্থর ঘনত্ব বেড়ে গেছে। এই হামলায় রুশ বাহিনী সর্বমোট ৪৬০টি ড্রোন, ৪৫টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা একক আক্রমণের মধ্যে অন্যতম সর্বোচ্চ বলে ইউক্রেনের বিমান বাহিনী নিশ্চিত করে। হামলায় কিয়েভের মেট্রো ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। সোলোমিনেস্কি জেলায় একটি ড্রোন একটি বহুতল ভবনের পাশে আঘাত করে বিশাল গর্ত তৈরি করেছে। নিচে পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে রুশ ড্রোনের ইঞ্জিন হিসেবে সন্দেহভাজন ধাতব বস্তুর পরীক্ষা করছে পুলিশ। উল্লেখ্য, ইউক্রেন সেদিন রাশিয়ায় ব্যাপক হারে হামলা চালায়। সেখানে রাশিয়ার অন্তত ৪৪টি বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন। এরপর এই প্রতিশোধমূলক হামলা চালালো রাশিয়া। ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। অবরুদ্ধ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আজ ঈদের দিনে ব্যাপক হামলা চালিয়েছে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হুতি যোদ্ধারা এই হামলার ফলে দখলকৃত ভূখণ্ডে বসবাসরত ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় অনেক ইহুদি বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যায়। ইসরায়েলি সূত্র নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে অন্তত একটি
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দখলদার ভূখণ্ডের দিকে ছোড়া হয়েছে, তবে এ পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইয়েমেনি নেতারা বারবার ঘোষণা দিয়ে বলেছেন তাদের এই ধরনের হামলায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং গাজাবাসীর প্রতি সংহতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। এটি বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ কৌশলের অংশ। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামাস-সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো আল আকসা ঝড় নামে একটি আকস্মিক পাল্টা হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সেই থেকে ইয়েমেনের আনসারুল্লাহ স্পষ্টভাবে ফিলিস্তিনি সংগ্রামের পাশে দাঁড়িয়েছে এবং একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি বাহিনী শেষ পর্যন্ত পালাতে শুরু করেছে, কারণ ইয়েমেনের ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে ইহুদিবাদীরা পালানো ছাড়া কোনো উপায় নেই।